আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। সকলকে আজকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুন নাহার, প্রভাষক বাংলা, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। আজকে আমি যে ক্লাসটা এখন মূলত নিচ্ছি সেটা হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা ছিল বাংলা কথা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি, মানে তার ব্যক্তি জীবন সম্পর্কে, জন্ম মৃত্যু এগুলোর উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সটে তোমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পাঠ্য গল্পটা তোমাদের আছে সেই গল্পটা সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নতুন যে গল্পটা তোমাদের বর্তমানে যারা ফার্স্ট ইয়ারে আছো, নিউ ফার্স্ট ইয়ার, তাদের জন্য এইটা নতুন একটা গল্প। মূলত তোমাদের আগের ব্যাচগুলোতে এটা ছিল না, তো এটা নতুন বছরে সংযোজন করা হয়েছে, সিলেবাসে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। তো এমন একটা গল্প হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী যে গল্পটা। তো আমি আজকে সেই বিলাসী গল্পটা সম্পর্কে একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আশা করছি সবাই সাথে থাকবে এবং ক্লাসটা দেখবে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা গল্প হচ্ছে বিলাসী গল্পটা। সেই বিলাসী গল্পটা সম্পর্কে আমরা আজকে জানবো। আমি তোমাদেরকে গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে একটু বলেছিলাম যে বিলাসী গল্পটা আসলে কী রকমের সমাজ ব্যবস্থা বা কার মাধ্যমে আমরা এই গল্পটা শুনতে পাই। এখানে ন্যাড়া নামক একজন ব্যক্তি, সেই ন্যাড়ার মুখে বা ন্যাড়ার কথোপকথনে মূলত আমরা এই গল্পটার সম্মুখ ঘটনাটা আমরা জানতে পারি। তো আমরা বলতে পারি যে এই গল্পটার কথক হচ্ছে ন্যাড়া নামক যে চরিত্র, সেই ন্যাড়া। এবং এই গল্পের আমরা আরও কিছু চরিত্র পাবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা একেবারে মুখ্য যে চরিত্র, কেন্দ্রীয় যে চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী গল্পের নাম চরিত্র, সে বিলাসী এবং মৃত্যুঞ্জয় চরিত্র আমরা এখানে পাবো। আমরা বলতে পারি এক কথায় যে এই গল্পের মূল ভূমিকা বা নায়ক নায়িকার চরিত্র হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়। এবং গল্পটা আমরা যার কথ্যে বা যার ভাষ্যে জানতে পারি তিনি হচ্ছেন ন্যাড়া। এবং এখানে আরও কিছু চরিত্র আছে, সেগুলো হচ্ছে গল্পের পরিপ্রেক্ষিতে লেখক এখানে সৃষ্টি করেছেন। তো আমরা মূলত আজকে আসলে যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস হচ্ছে, এখানে অনলাইনে আসলে ওভাবে লাইন বাই লাইন পড়ানোটা পসিবল না। তো আমি তোমাদের মূল গল্পটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা নিজেরা বাসায় পড়বে এবং পাশাপাশি গল্পটা অবশ্যই আমি যেভাবে বলতেছি সেভাবে শুনবে, প্রশ্নগুলো পড়বে, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে গত ক্লাসে বলেছিলাম যে বিলাসী গল্পে আমরা যে সমাজ ব্যবস্থা দেখতে পাই সেই সমাজ ব্যবস্থাটা ছিল কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ ব্যবস্থা। আমাদের গ্রাম বাংলায় আমরা যেটা দেখতে পাই মূলত সেরকমের একটা কুসংস্কারপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা বিলাসী গল্পে দেখতে পাই। আমরা জানি যে আমাদের সমাজে হিন্দু ধর্মে মূলত হিন্দু ধর্মের যে সমাজ ব্যবস্থা, সেখানে বর্ণের বৈষম্যটা খুব বেশি, অর্থাৎ উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ বা এক গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সাথে সম্বন্ধ করতে পারে না, আত্মীয়তার বন্ধনে জড়াতে পারে না, বৈবাহিক সম্পর্ক হতে পারে না। তো এটা মূলত আমরা মোটামুটি সবাই জানি আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমেরই। তো আমরা বিলাসী গল্পে সেই যে একটা কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় যে গোত্রে গোত্রে যে একটা গোঁড়ামি, ধর্মীয় যে গোঁড়ামি, সেই ব্যাপারটা একেবারে প্রকট আকার ধারণ করেছে, আমরা সেটাও দেখতে পাবো। তো বিলাসী গল্পে প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে গ্রামের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। সে গ্রামটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। সে প্রত্যন্ত গ্রামেরই বসবাসকারী ছিলেন হচ্ছে এই গল্পের যে কথক ন্যাড়া এবং মৃত্যুঞ্জয়, সবাই একই গ্রামে বসবাস করতেন এবং তারা একটা স্কুলে পড়াশোনা করতেন। এখানে পড়াশোনা করার ক্ষেত্রে যে কতটা প্রতিবন্ধকতা ছিল সেই জিনিসটাও এই গল্পের ভিতরে উঠে এসেছে, যে গ্রামের ছেলেমেয়েরা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে অনেক দূরে গিয়ে তাদের পড়াশোনা করতে হয়। যেখানে হয়তোবা বর্ষার সময়ে হাঁটু সমান কাদা থাকে, আবার গ্রীষ্মের দিনে মানে সূর্যের যে তাপ সেটা সহ্য করে তাদেরকে যেতে হয়। তো শহরে আমরা মূলত বর্তমান প্রেক্ষাপটে যেরকমের আমাদের পড়াশোনার ব্যবস্থা দেখি, আগে কিন্তু মূলত এরকমের ব্যবস্থা ছিল না।
এটার সেই আগেকার দিনের অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সময়কাল, তখন একটা গ্রামের ছেলে মেয়েকে পড়াশোনা করতে হলে, মেয়েদের পড়াশোনার কথা তো তখন চিন্তাই করা যেত না, ছেলেরা পড়াশোনা করতে হলে কিভাবে কতটা দূরে গিয়ে পড়াশোনা করতে হতো, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা জানতে পারি যে ওই ন্যাড়া যেখানে পড়তো, যে স্কুলে পড়তো, 4 ক্রোশ দূরে গিয়ে পড়াশোনা করতো। তো সেই একই স্কুলে মৃত্যুঞ্জয় নামক একটা ছেলেও পড়াশোনা করতো, এবং সেখানে মৃত্যুঞ্জয় সম্পর্কে আমরা কিছু জানতে পারি যে সে মৃত্যুঞ্জয় খুবই দানশীল, দয়ালু ছিল, যেখানে মৃত্যুঞ্জয় আসলে সবাইকেই সাহায্য করার চেষ্টা করতো, যেভাবে যাকে যেভাবে পারে। মৃত্যুঞ্জয়ের একটা থাকার ভিতরে সম্বল বলতে ছিল একটা বড় 25 বিঘা জমির একটা বড় আমের বাগান। সেই আমের বাগানটা সারা বছরের জন্য মানে কারো কাছে দিয়ে সেই বাগান থেকে যে অর্থ পেত, সেই অর্থ দিয়ে মৃত্যুঞ্জয় সারা বছর চলতো, এবং সেটা খুব ভালোভাবেই চলতো। তো এই মৃত্যুঞ্জয়ের যে দানশীলতার একটা ব্যাপার ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো একটা দিক ছিল। এই তার ভালো দিকটা, তার মনের এই নরম দিকটাকে কেন্দ্র করে অনেকেই, অনেক ছেলে মেয়ের বাবা মানে ছেলে মেয়েদেরকে দিয়ে তার সহপাঠীদেরকে বলতো যে বই নেই বা পড়াশোনার পরীক্ষার ফি দিতে পারছে না, এই কথা বলেও তাদের বাবা মায়েরাও অনেক সময় অনেক টাকা নিয়ে যেত, কিন্তু মৃত্যুঞ্জয় সেটা বুঝতে পারতো না, অবলীলায় বিশ্বাস করে তাদেরকে দিত। কিন্তু এই যে দিত, দেওয়ার পরেও কিন্তু কখনোই তারা স্বীকার করতো না মৃত্যুঞ্জয় যে তাদেরকে সাহায্য করছে বা সাহায্য করেছে, টাকা পয়সা দিয়েছে, এই জিনিসটা স্বীকার করা তো দূরের কথা, সে যাদেরকে সাহায্য করতো তাদের বাবারা কখনো এটাই স্বীকার করতে চাইতো না যে মৃত্যুঞ্জয়কে তার ছেলে চেনে বা মৃত্যুঞ্জয়ের সাথে বন্ধুত্ব আছে, এই জিনিসটা স্বীকার করতে চাইতো না। তো মৃত্যুঞ্জয় আসলে গ্রামের এরকমেরই একটা অবস্থানে ছিল, যে সকলকে সাহায্য করেও সকলের কাছ থেকে মানে সুনাম তো দূরের কথা, বরঞ্চ দুর্নামের ভাগীদার হতো বেশি। তো এখানে আমরা আর একটা চরিত্র গল্পের পরিপ্রেক্ষিতে পাই, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়া চরিত্র, যে মৃত্যুঞ্জয়ের উপরেই অনেকটা নির্ভরশীল ছিল তার জীবিকা নির্বাহের জন্য, কিন্তু তারপরেও সে মৃত্যুঞ্জয়ের উপরে আসলে কোনোভাবেই কি বলবো, কৃতজ্ঞ থাকতো না, কখনই কৃতজ্ঞ থাকতো না, বরঞ্চ সে আরো গ্রামে গ্রামে মৃত্যুঞ্জয় সম্পর্কে দুর্নাম ছড়িয়ে বেড়াতো, এবং এটা বলে বেড়াতো যে মৃত্যুঞ্জয় যে বাগানের মালিক দাবি করছে, সে বাগানের অর্ধেকটা মালিক সে নিজেই। অর্থাৎ আমরা আসলে গ্রাম বাংলার মানুষের এখানে কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে যে একজনের সম্পত্তির উপরে আরেকজনের যে একটা লোলুপ দৃষ্টি বা উপকারীর অপকার স্বীকার করা, এই সমস্ত জিনিসের এই সব মানুষগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাই। তো লেখক মূলত এই বাস্তবিক চরিত্রগুলোই এখানে ফুটিয়ে তুলেছেন, এবং এখানে আমরা ঘটনা পরিপ্রেক্ষিতে একসময় জানতে পারি যে অনেক দিন হয়ে গেছে যে সেই ন্যাড়ার সাথে মৃত্যুঞ্জয়ের সাথে কোনো যোগাযোগ হয়নি। তো অনেকদিন আগে সে শুনতে পেয়েছিল যে মৃত্যুঞ্জয় খুব অসুস্থ বা একেবারে মৃত্যুর মুখে এসে পতিত হয়েছে। তো এমন অবস্থায় সেই মৃত্যুঞ্জয়ের যে খুড়া ছিল, সে গ্রামের ভিতরে মৃত্যুঞ্জয় সম্পর্কে বিভিন্ন ধরনের বদনাম বা দুর্নাম ছড়াতে লাগলো, এবং সেই দুর্নাম এরকমের ছিল যে সেখানে মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল, তখন মৃত্যুঞ্জয়ের পাশে তার সেই খুড়া দাঁড়ায়নি। তখন মৃত্যুঞ্জয় এক প্রকারে বাধ্য হয়ে বলা চলে যে দূর গ্রামের একটা অন্য গ্রামের বা তার পাশেরই একটা মেয়েকে, যে ছিল নিচু বর্ণের, হিন্দুদের ভিতরে নিচু জাতের, সাপুরের কন্যা ছিল, সেই সাপুরের কন্যার নাম হচ্ছে বিলাসী। সেই বিলাসী তখন মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করত, এবং বলা চলে যে এক প্রকার যমের মুখ থেকেই বিলাসী মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে এনেছিল। তো এই যে কথাটা, যে নিম্ন শ্রেণীর মেয়ের সেবা যত্ন নিচ্ছে, একসাথে বসবাস করছে, এই জিনিসটা নিয়ে তার যে খুড়া ছিল, সেই খুড়া গ্রামের ভিতরে মৃত্যুঞ্জয় সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করে বেড়াচ্ছে এবং তার সম্পর্কে বদনাম করে বেড়াচ্ছে। তো আমাদের যে গল্পের কথক ন্যাড়া, সেই ন্যাড়া বললো যে অনেক দিন পর্যন্ত মৃত্যুঞ্জয়ের সাথে তার সাথে কোনো সাক্ষাৎ হয় না, যদিও সে জানে যে মৃত্যুঞ্জয় খুব অসুস্থ। তো একদিন সে মনে মনে ভাবলো তাহলে তাকে গিয়ে দেখিয়ে আসি।
তো মৃত্যুঞ্জয় থাকতো সেই আমের বাগানে, বড় সেই 20-25 বিঘা যে জমি, সেই জমির যে আমের যে বাগান, সেই বাগানের ভিতরে একটা ঘর ছিল, সেই ঘরে পুরাতন বাড়ি, সেই বাড়িতে সে থাকতো সেই বিলাসী সেই ঘন বন জঙ্গলে ঘেরা সে বাড়ির ভিতরে একা সে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করতো এবং সেখানে মৃত্যুঞ্জয়ের সাথে থাকতো। তো এমন অবস্থায় যখন ন্যাড়া গেল সেখানে গিয়ে তারপরে সে দেখতে পেল যে মৃত্যুঞ্জয় ঘরের ভিতরে পড়ে আছে এবং এখনো পর্যন্ত তার এমন অবস্থা যে সে আর বিছানা থেকেও উঠতে পারছে না, এমন অবস্থা। তো সে বুঝতেই পারলো ভালো যে মৃত্যুঞ্জয় কতটা অসুস্থ হয়েছিল বা কতটা অসুস্থ আছে। এমন অবস্থায় সে দেখতে পেল যে তার পাশেই দাঁড়িয়ে আছে সেই সাপুড়ে কন্যা বিলাসী। অন্ধকারে বিলাসীর মুখটাও ভালোভাবে দেখা যাচ্ছিল না। এমন সময় অনেকক্ষণ থাকার পরে, কথাবার্তা হওয়ার পরে, পরবর্তীতে ন্যাড়া সেখান থেকে চলে আসার জন্য যখন উঠলো, তখন বিলাসী তার একটা প্রদীপ নিয়ে ন্যাড়াকে এগিয়ে দিতে লাগলো কিভাবে, যে বিলাসী একদিকে একটা মেয়ে মানুষ, সেই মেয়ে মানুষ হয়ে সে একটা পুরুষ মানুষকে এগিয়ে দিচ্ছে এবং অনেক দূর আসার পরে সে বলল যে তুমি কি একা যেতে পারবে নাকি তোমাকে আরেকটু এগিয়ে দেবো, এরকম একটা কথা বলল। তখন এরা কিছুটা বিস্ময় প্রকাশ করে যে একটা মেয়ে হয়ে আমাকে বললো যে তুমি কি ভয় পাবে কিনা, এরকমের কিছুটা জিজ্ঞাসা করলো। তখন ন্যাড়া অবাক হয়ে বলল যে ভয় যদিও বা তার মনের ভিতরে ছিল, কিন্তু একটা মেয়ে মানুষ যখন একটা পুরুষ মানুষকে জিজ্ঞাসা করে যে ভয় পাবে কিনা, তখন কিন্তু সেটা স্বীকার করে না, সেটা কখনোই কোনো পুরুষ মানুষ সেটা স্বীকার করে না নিজেদের ব্যক্তিত্বের জন্য। তো এখানে আমরা ন্যাড়ার ভিতরে সেরকম একটা দৃষ্টিভঙ্গি পাই। পরবর্তীতে ন্যাড়া বলল যে না, আমার ভয় করবে না, কিন্তু তোমার প্রদীপটা আমাকে দিয়ে দাও। যখন একটু দূরে গেল তখন সে আবার ডাক দিয়ে বলল যে এখানে কিন্তু ঘন জঙ্গলে ভরা, তো তুমি সাবধানে পা ফেলো। অর্থাৎ যেহেতু এখানে বাগান, সেহেতু এখানে সাপটাপ কিছু থাকতে পারে, এরকম কিছু। এই কথা শোনার পরে ন্যাড়া আরো একটু তার মনের ভিতরে ভয় চেপে বসলো। তারপরে অনেক দিন কেটে গেল, প্রায় 3 মাস, মাস 3 কেটে গেল। তারপরেও ন্যাড়ার সাথে মৃত্যুঞ্জয়ের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। মৃত্যুঞ্জয় কেমন আছে সেটাও ন্যাড়া জানে না। কিন্তু হঠাৎ করেই শুনলো যে মৃত্যুঞ্জয়ের যে খুড়া আছে সে গ্রামে এসে বলতে শুরু করলো যে মৃত্যুঞ্জয় তো অন্নপাপ করেছে। আমরা জানি যে হিন্দু সমাজে যারা নিচু বর্ণের তাদের হাতের কোনো খাবারও উচ্চ বর্ণের কেউ খায় না, বা তাহলে তাদের সেটা অন্নপাপ হয়ে যায়। তো সেখানে খুড়া এসে যখন গ্রামের ভিতরে এটা বলতে লাগলো যে এটা তো গ্রামের ভিতরে অনেক পাপ হচ্ছে। কিরকম পাপ হচ্ছে, যে নিম্ন জাতের একটা মেয়েকে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে, অতদিনে বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের বিয়ে হয়ে গেছে এবং বিয়ে করেছে সেটা তো কোনো কথা নয়, তার হাতের অন্য খাবার খায় এটাও কোনো কথা নয়, লুচিও না, তরকারিও না, সে ডিরেক্ট ভাত খেয়ে ফেলেছে। এই ভাত খাওয়া মানেই হচ্ছে অন্নপাপ করে ফেলেছে। সুতরাং এই জিনিসটা গ্রামের ভিতরে আর চলতে দেয়া যায় না। এই কথা বলে সবাইকে খেপিয়ে অবশেষে খুড়া, ন্যাড়াও সেখানে যুক্ত ছিল, কয়েকজন গ্রামের প্রভাব প্রতিপত্তিশালী বা ক্ষমতাধর অনেককে নিয়ে সেই মৃত্যুঞ্জয়ের সে আমের বাগানের যে ঘন জঙ্গলে ঘেরা বাড়িটা ছিল সেখানে গিয়ে হাজির হলো। গিয়ে দেখে যে বিলাসী তখন খাবার বানাচ্ছে মৃত্যুঞ্জয়ের জন্য, রুটি বানাচ্ছে। তো এমন অবস্থায় যখন সবাইকে দেখলো, তখন বিলাসী অতজন মানুষকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল, একটু ভয় পেল। মৃত্যুঞ্জয় তখন ঘরের ভিতরে শুয়ে আছে, এমন অবস্থায় তারা গেল এবং সেখানে গিয়ে যেটা হয় আর কি, যে আমার নিজের লোক যদি কখনো কোনো অন্যায় করে কারোর সাথে, সেখানে কিন্তু সেই জিনিসটার জন্য আমি আমার নিজের লোককে কখনো দায়ী করি না, অন্যের দোষ হয়। তো এখানেও দেখা গেল যে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে বিলাসীকে, কিন্তু সমস্ত রাগটা গিয়ে বিলাসীর উপরে পড়লো। বিলাসীকে অকথ্য ভাষায়, যেটা মুখে প্রকাশ করার মতো না, এমন ভাষায় গালিগালাজ করতে লাগলো খুড়া, এবং সেখানে ন্যাড়া ছিল, সবাই ছিল। থাকার পরে বিলাসী তখন ভয় পেতে লাগলো এবং বিলাসীকে এক পর্যায়ে গিয়ে সবাই গিয়ে কেউ চুল ধরলো, কেউ ঘাড় ধরলো, এভাবে মারধর করতে লাগলো এবং টেনে হিঁচড়ে সে বাড়ি থেকে বের করে দিতে লাগলো। তখন মৃত্যুঞ্জয় একেবারেই নিথর হয়ে বসে থাকলো বা চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু তার একার প্রতিবাদ অতগুলো লোককে কখনোই প্রতিহত করতে পারে না, সেজন্য কিছুই সে করতে পারলো না। কিন্তু সে তার মুখ দিয়ে যথেষ্ট পরিমাণে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু যেহেতু মৃত্যুঞ্জয় খুব অসুস্থ ছিল, সেহেতু মৃত্যুঞ্জয় আসলে কিছুই করার ক্ষমতা ছিল না তার।
তো এখানে আমরা যেটা দেখতে পাই যে সমাজের পুরুষ শাসিত সমাজে নারীদের প্রতি যে একটা বিরূপ মনোভাব, বিরূপ প্রতিক্রিয়া, সেখানে কিন্তু একটা অবলা নারী ভেবে তারা সে মেয়েটার উপরে কোনো দয়া দেখায়নি। সে অন্ধকার রাতে মেয়েটাকে সে বাড়ি থেকে বের করে দিল, এবং মেয়েটাকে যখন বের করে দিচ্ছে বা যখন তার চুলের মুঠি ধরে টানছে সবাই, তখনও বিলাসী নিজের কথা চিন্তা করছে না, নিজের জন্য কিছু ভাবছে না। সে ভাবছে যে, বলছে যে বাবুরা আমাকে রুটিগুলো বেলে আসতে দাও বা ভেজে আসতে দাও, না হলে বাবু সারা রাত না খেয়ে থাকবে। তার স্বামীর জন্য সে চিন্তা করছে, স্বামীর প্রতি তার ভালোবাসা এতটাই ছিল। এবং এখানে মৃত্যুঞ্জয় যে বিলাসীকে বিয়ে করলো, তার প্রতি তার কিন্তু একটা অন্যতম কারণ ছিল বিলাসীর যে সেবা শুশ্রূষা, বিলাসীর মানে চারিত্রিক যে গুণাবলীগুলো, সেটা দেখে মৃত্যুঞ্জয় মুগ্ধ হয়েছিলেন, এবং সেজন্যই বিলাসীকে তিনি বিয়ে করেছিলেন। তো পরবর্তীতে কিছুদিন পরে জানে না ন্যাড়া যে আর কি হয়েছে, ওই রাতে ন্যাড়াই বিলাসীকে বাঁচিয়েছিল একেবারে বিলাসীর হত্যার হাত থেকে। তা না হলে সবাই মিলে বিলাসীকে হয়তো বা মেরে ফেলতো, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। তো অনেকদিন পরে ন্যাড়া পাশের গ্রাম দিয়ে যাচ্ছিলেন, সাপুরি পল্লীর পাশ দিয়ে, তখন দেখলো যে মৃত্যুঞ্জয় সেখানে সেই সাপুরে পল্লীতে বসে আছে, এবং সে একেবারে পুরোপুরি একজন সাপুরে তৈরি হয়েছে, সাপুরে হয়ে গেছে। সেও তার স্ত্রীর জন্য সেই তার শ্বশুরের যে পেশা বৃত্তি সেটা গ্রহণ করেছে, এবং তার নিজের যে সমাজ, যে উচ্চবিত্তের যে সমাজ ব্যবস্থা, মূলত মৃত্যুঞ্জয় তো উচ্চবিত্ত সমাজের লোক ছিলেন, যেখানে উচ্চ বর্ণের লোকজন যেখানে বসবাস করতেন, এবং সেই সমাজটা তিনি ত্যাগ করেছেন। এবং কেন ত্যাগ করেছেন? ত্যাগ করেছিলেন কারণ সেই উচ্চবিত্তের যে উচ্চ বর্ণের যে সমাজ ব্যবস্থা, সেখানে যে নিষ্ঠুরতা ছিল, সেখানে যে নির্মমতা ছিল, সেটাকে আসলে মৃত্যুঞ্জয় সেটাকে গ্রহণ করতে পারেনি। সেজন্য সে সেই সমাজ ব্যবস্থা, তার পরিবার, তার আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে সে তার স্ত্রীর কাছে চলে এসেছে। তো এটা দেখে ন্যাড়া একটু অবাকই হয়েছিলেন, এবং তখন মৃত্যুঞ্জয় এমন একটা অবস্থা, মৃত্যুঞ্জয়কে দেখে আসলে চেনাই যাচ্ছে না যে এটা মৃত্যুঞ্জয় নাকি। তো এমন অবস্থায় তখন যখন কাছে গেলেন, তখন বিলাসী ন্যাড়াকে দেখে খুব খুশি হলো, কারণ সেই রাতে যখন সবাই তার উপরে নির্যাতন করছিল, টর্চার করছিল, তখন ন্যাড়াই তাকে বাঁচিয়েছিল। তাই তো এরকমের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একসময় দেখতে পাই যে ন্যাড়াও সেখানে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাপুরে বিদ্যা শিখতে চায়। কিন্তু আসলে এই যে সাপুরে বিদ্যা শেখাটা, সাপ ধরাটা, এটা একেবারে বিলাসী পছন্দ করতো না। মৃত্যুঞ্জয়ের কাছে কখনো কোনো সাপ ধরার বায়না আসলে বিলাসী সবসময় চেষ্টা করতো সেটাকে না করে দেওয়ার, যে না, বিভিন্ন ধরনের অজুহাত দিত, যে না আজকে শনিবার, আজকে অমুক, আজকে তমুক, এরকম বলে বিভিন্ন অজুহাত দিত যে না আজকে সাপ ধরতে যেতে হবে না। কারণ বিলাসী নিজেই জানতো যে আসলে এটাতে প্রচুর পরিমাণে রিস্ক আছে, বা যে কোনো সময় প্রাণ নাশের শঙ্কা আছে। তো পরবর্তীতে একসময় ন্যাড়াও মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাপুরে বিদ্যা শেখে, এবং তারা একত্রে সাপ ধরার পরিকল্পনা করে। এবং অনেকদিন যাওয়ার পরে একদিন সাপ ধরার একটা বায়না আসে। সেখানে বিলাসী যদিও বা প্রথমে নিষেধ করেছিল, পরবর্তীতে মৃত্যুঞ্জয় আসলে নগদ টাকা পাওয়ার জন্য এই লোকরা সামলাতে পারেনি। এবং এইখানে আমরা এই গল্পের ভিতরে আরো কিছু দেখতে পাই যে সাপুরের বৃত্তিতে কি কি মানুষকে লোক ঠকানো, কিভাবে ঠকানো হয়, বা এখানে মূল জিনিসগুলো কি, ভিতরে জিনিসগুলো কি কি আছে না আছে, এখানে যে শিকড় বিক্রি করে সাপুরেরা, সেটা যে কতটা মানে একেবারেই ভিত্তিহীন, সেই জিনিসটাও আমরা দেখতে পাই। এবং এখানে বিলাসী সেটা সম্পূর্ণ প্রতিবাদ করে যে না, এটা করা যাবে না, এইভাবে লোক ঠকানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে মৃত্যুঞ্জয় বলে যে না, যেহেতু সবাই করছে সাপুরের বৃত্তিতে, সুতরাং আমরা করলে অপরাধটা কোথায়। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। এবং একেবারে সবার শেষে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় বা ন্যাড়া আসলে কেউই কিন্তু ওরকমের দক্ষ সাপুরে ছিল না। এই জন্য একদিন যখন সাপ ধরার বায়না আসে, তখন তারা সাপ ধরতে যায়। প্রতিদিন সাপ ধরতে গেলে বিলাসী তাদের সাথে যেত, তো সেদিনও বিলাসী সাথে গেল। সাথে যাওয়ার পরেও যখন গিয়ে শুনতে পায় যে একটা একজন গোয়ালার ঘরে সাপ আসলো, তো বিলাসী যখন সেখানে কিছুটা ঘোরার পরে দেখতে পায় যে কাগজ, সেই সাপের যে গর্ত করেছিল সেখানে কিছু কাগজ পাওয়া গেছে। তো বিলাসী বলল যে এখানে, যেহেতু সে একজন সাপুরের মেয়ে এবং বহু বছর পর্যন্ত তার এই অভিজ্ঞতা রয়েছে, তাই সে বুঝতে পারলো যে এখানে একটা নয় একাধিক সাপ আছে, এবং সাবধানে করতে হবে, কারণ সাপটা এখানে বাসা বানিয়ে থেকেছে।
কিন্তু এই কথায় মৃত্যুঞ্জয় কোনো ভ্রুক্ষেপ করলো না বা কোনো গুরুত্ব দিল না। এই জন্য সে অনেকক্ষণ পরে দেখা গেল যে একটা বড় গোখরা সাপ ওখান থেকে বেরিয়ে আসে এবং মৃত্যুঞ্জয় সেটাকে ধরতে সমর্থ হয়। এবং সেই সাপটাকে যখন অন্যদিকে ফিরে ভরতে শুরু করলো তাদের বাক্সের ভিতরে, তখনই আর একটা সাপ বেরিয়ে মৃত্যুঞ্জয়ের একটা হাতে কামড় দিল। তো মৃত্যুঞ্জয়ের এই অবস্থা দেখে যখন বিলাসী সাপ দেখতে পেল, তখন বিলাসী আসলে খুবই ভয় পেয়ে গেল, কারণ সে তো জানে যে এটা কি জাতের সাপ, বা আদৌ এই যে সাপুড়েদের সাপের বিষ বের করা বা যে ছাল বাকড় এগুলাতে আদৌ কোনো কাজ হয় কিনা সেটা তো বিলাসী খুব ভালোভাবেই জানে। এবং এই জন্যই বিলাসীর খুব ভয় ছিল যে না, আমার স্বামী এই বৃত্তিটা যেন ত্যাগ করে বা এই সাপ ধরতে যেন না যায়। তো পরবর্তীতে একটা সময় এমন হয় যে সকল শেকড় বাকড় চিবানোর পরেও, হাতে বাদ দেওয়ার পরেও, তাবিজ কবচ সবকিছু দেওয়ার পরেও মৃত্যুঞ্জয় একটা সময় নিথর হয়ে যায় এবং ৮ ঘন্টা পরে মৃত্যুঞ্জয় মারা যায়। যখন মৃত্যুঞ্জয় নিথর হয়ে যায় তখন, এবং মৃত্যুঞ্জয় যখন বমি করে, আধা ঘন্টা পরে মৃত্যুঞ্জয় যখন বমি করে, তখন বিলাসী আশা ছেড়ে দেয় এবং সে বুঝতে পারে যে আসলে এখানে তার স্বামীর ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। যখন এটা বোঝে তখনই বিলাসী একেবারে মাটির উপরে বসে পড়ে এবং একটা সময় বিলাসীর কোলেই তার স্বামী মারা যায়। এইটা দেখে আসলে অনেক দিন তখন এরাও বুঝতে পারে যে তার কতটা একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে কতটা ছেলেখেলা তারা করেছে, যে জিনিসটার জন্য অনেক অভিজ্ঞতার দরকার আছে বা যেটাতে পদে পদে মৃত্যুর একটা ইয়ে ছিল, সম্ভাবনা ছিল, সেখানে তারা অনেক বেশি অভিজ্ঞ না হওয়া সত্ত্বেও তারা এই কাজটা করে তারা, এবং তার জন্য একেবারে সর্বশেষে মুহূর্তে অনেক বড় একটা দুঃখ নেমে আসে বিলাসী বা নেরা সকলের জীবনে, সেখানে মৃত্যুঞ্জয় মারা যায়। এবং এই যে একটা অবস্থায়, এই অবস্থায় বিলাসীর যে দুঃখের যে ভারটা, সেটা বিলাসী বেশি দিন বইতে পারেনি। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বিলাসী আত্মহত্যা করে। এই যে আত্মহত্যা করাটা, বিলাসীর আত্মহত্যা করা, মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা, এটার পিছনে ন্যাড়া একটা সময় বুঝতে পারলো যে আমাদের যে সমাজ ব্যবস্থা, যদি আমাদের সমাজ ব্যবস্থায় এই কঠোরতা না থাকতো, যদি হিন্দু ধর্মের এই যে বর্ণে বর্ণে এই ধর্মীয় কুসংস্কার না থাকতো, তাহলে হয়তো বা আজ মৃত্যুঞ্জয়ও মারা যেত না এবং বিলাসীও মারা যেত না। সমাজের যে কুসংস্কারগুলো আছে সেগুলোকে তিনি দায়ী হিসেবে মনে করেছেন। এবং এখানে তিনি এটা বলেছেন যে বিলাসীকে যে মৃত্যুঞ্জয় বিয়ে করেছিল বা তার ধর্ম ত্যাগ, নিজের গোত্র ত্যাগ করেছে, আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করেছে, কেন ত্যাগ করেছে? ভালোবাসার যে একটা মহত্ব আছে, ভালো মানুষের হৃদয় জয় করার যে একটা মহত্ব আছে, সেটা তো আমাদের লোক সমাজের সবাই এটা বোঝে না, সবাই এটা জানে না। আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করি, উচ্চ বর্ণের যে সমাজ ব্যবস্থা, সেখানে মানুষের হৃদয়ের মূল্য খুব কম দেওয়া হয়। এবং এখানের মৃত্যুঞ্জয় এবং বিলাসী তাদের হৃদয়ের মূল্য দিতে পেরেছিল বলেই, নিজেদেরকে অনেক ভালোবাসতে পেরেছিল বলেই কিন্তু মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছিল এবং নিজের সকল কিছু ত্যাগ করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তো এই ছিল মূলত এই আমাদের আজকে যে বিলাসী গল্প, সেই বিলাসীর গল্পের মূল কাহিনী। তো তোমরা এই গল্পটা বাসায় পড়বে এবং বাসায় পড়ার পরে এখানে যে শব্দের অর্থগুলো আছে সেগুলো পড়বে, প্লাস পাঠ পরিচিতি পড়বে। তো তাহলে আশা করি তোমাদের এই গল্পটা সম্পর্কে আর কোনো প্রবলেমই থাকবে না। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসগুলোতে অবশ্যই আমি তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেটা সম্পর্কে আলোচনা করব। এবং যদি কারো কোনো অংশ বুঝতে যদি প্রবলেম হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সাথে থেকেছো, ক্লাসটা দেখেছো, সকলকে ধন্যবাদ।